ট্রাম্পের অভিবাসী বিরোধী ঘোষণায় যুক্তরাষ্ট্রে বাড়ছে আতঙ্ক, আইনি পথে মোকাবেলার প্রস্তুতি। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে নিয়ে গুঞ্জন। জাপানের রাজনৈতিক সংকটের অবসান, নানা নাটকীয়তা শেষে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শিগেরু ইশিবা। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হচ্ছে সংখ্যালঘু সরকার। এবং দাঁড়ালে দৌরাত্ম্যে বিপাকে দেশে শ্রমবাজার, স্পন্সর ভিসার আবেদন করতে পারছেন না বহু বাংলাদেশি। বাড়ছে সাগর দিয়ে অবৈধভাবে প্রবেশের সংখ্যা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নবনির্বাচিত প্রেসিডেন্ট সীমান্ত বন্ধ ও গণহারে অভিবাসীদের নির্বাসনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে ক্ষমতা গ্রহণের আগের সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে ট্রাম্প। পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে যুক্ত করা হবে বলে গুঞ্জন উঠেছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাখ লাখ অভিবাসীদের মাঝে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেননা কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এ কারণে অভিবাসীদের আশঙ্কা ট্রাম্প ক্ষমতায় এসে শুরুতেই অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কাজ শুরু করবেন। যুক্তরাষ্ট্রে 1 কোটিরও বেশি কাগজপত্রহীন অভিবাসী রয়েছেন, যারা অবৈধ হিসেবেই পরিচিত। জো বাইডেনের বিগত 4 বছরে আরও কয়েক লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে এসেছেন। তারাও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিনাতিপাত করছেন ট্রাম্প ক্ষমতায় আসার আগে। তাই এসব অভিবাসীরা বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই প্রথমে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধের উদ্যোগ নেবেন। সেই সঙ্গে কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারের বিষয়টিতেও তিনি বিশেষ নজর দেবেন। তাই ট্রাম্পের মিত্ররা অভিবাসীদের গ্রেফতার এবং নির্বাসনের বিকল্প নিয়ে আলোচনা করছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। সোমবার নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন এলিস স্টিফানিককে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছেন। ট্রাম্প বলেন, স্টিফানিককে রাষ্ট্রদূত মনোনীত করতে পেরে তিনি আনন্দিত। স্টিফানিককে একজন শক্তিশালী, ইস্পাত কঠিন, দৃঢ়চেতা সম্পন্ন, সুযোগ্য ও যুক্তরাষ্ট্রের জন্য একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে চাঙ্গা ভাব এসেছে। মার্কিন ডলার ও বিটকয়েনের মূল্য বেড়েছে। অন্যদিকে তলানিতে ভারতের রুপি। দরপতন হয়েছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মেক্সিকো সহ আরও বেশ কয়েকটি দেশের মুদ্রার। একদিকে একদিনে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি, অন্যদিকে রুপি সহ বেশ কয়েকটি মুদ্রার রেকর্ড দরপতন। কিন্তু ট্রাম্পের জয়ের সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার দরপতন সম্পর্ক কি? বিস্তারিত রিপোর্টে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরই ভারতীয় রুপির দরপতন শুরু হয়। বুধবার ট্রাম্পের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার $1 বিপরীতে রুপির দাম 84.29 পয়সায় নেমে যায়, যা তার আগের দিন ছিল 84.28। সোমবার ছিল 84.11। এক পর্যায়ে প্রতি ডলার 84.13 রুপিতে বিক্রি হয়। ভারতীয় মুদ্রার এই ধারাবাহিক দরপতনে ভারতীয় নীতি নির্ধারক ও আর্থিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্পের জয়ের পর শুধু ভারতীয় রুপি নয়, সিঙ্গাপুরের ডলার, থাইল্যান্ডের বাট, মেক্সিকোর পেসো সহ বেশ কয়েকটি মুদ্রার দাম কমেছে। ডোনাল্ড ট্রাম্পের বিজয় আগামী মাসগুলোতে ডলারের দাম বাড়াবে এমন আভাসের মধ্যেই দেশে দেশে মুদ্রার দরপতন। বুধবার এশীয় মুদ্রার মধ্যে সিঙ্গাপুরের ডলার এবং থাইল্যান্ডের বাটের মান কমে যায়। মেক্সিকোর পেসো 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। সিঙ্গাপুর ডলার শেষবার 1.3% কমে 3 মাসের সর্বনিম্ন ছিল এবং 2015 সালের আগস্টের পর থেকে এটি সবচেয়ে রেকর্ড পতন। 2023 সালের ফেব্রুয়ারির পর থেকে থাইল্যান্ডের বাট 1.9% মতো কমে 2 মাসের সর্বনিম্নে নেমে এসেছে। একদিনে এটি সবচেয়ে বড় দরপতন। আবার বুধবার ইরানের মুদ্রা সর্বকালের সর্বনিম্নে নেমে আসে।
বিশ্লেষকরা আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিলেন ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার সম্ভাব্য প্রতিক্রিয়া ও অন্যান্য অনিশ্চয়তার কারণে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। আর ট্রাম্প ক্ষমতায় আসতে না আসতে তাই হলো। বিশ্লেষকরা ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক এবং অভিবাসন নীতিগুলোকে মুদ্রাস্ফীতির কারণ হিসেবে দেখেন। ডলারের ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি ব্যবসায়িক অংশীদারদের মুদ্রাকে দুর্বল করে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ তুলে নেয়ার জেরেই মূলত রুপির দরপতন হয়েছে বলে মনে করেন দেশটির অর্থনীতিবিদরা। পাশাপাশি মুদ্রা বাজারে অস্থিরতা অব্যাহত থাকার কারণে ডলারের বিপরীতে রুপির আরও দরপতন ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। বিশ্লেষকরা মনে করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বাজারে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার প্রভাব পড়েছে রুপির বিনিময় হারে। চলতি বছরের 12 সেপ্টেম্বর ডলারের বিপরীতে 83.99 রুপিতে নেমেছিল ভারতীয় মুদ্রা। এরপর রুপির দরপতনের ধারা থেমে যায় এবং ডলারের বিপরীতে তার দর বাড়তে থাকে। কিন্তু ভারতের শেয়ার বাজারের সূচকের পতনের শুরু হলে আবারও রুপির দরপতন শুরু হয়। ট্যাক্স কমানোর মতো যে নীতি ট্রাম্প নিয়েছেন তাতে মার্কিন প্রবৃদ্ধি বাড়বে। অন্যদিকে বিনিয়োগকারীদের অন্যান্য মুদ্রার চেয়ে ডলারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন শুল্ক আরোপের হুমকি ইউরো এবং এশীয় মুদ্রাগুলোর মান কমিয়ে দেবে। একই কারণে ভারতীয় রুপিও চাপের মধ্যে রয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ এবং বাকি বিশ্বের সঙ্গে ভারতের মুদ্রাস্ফীতির পার্থক্য রুপির আরও অবমূল্যায়নের শঙ্কা রয়েছে বলে মনে করেন দেশটির অর্থনীতিবিদরা। রিজার্ভ ব্যাংকের প্রধান এশীয় বৈদেশিক মুদ্রা কৌশলবিদ কেন চিয়ং কিন তাইয়ের মতে আঞ্চলিক বিনিয়োগকারীরা শুল্কের প্রভাব সম্পর্কে বিশেষভাবে চিন্তিত, কারণ বেশিরভাগ এশীয় দেশের অর্থনীতি বাণিজ্য বৃদ্ধির ওপর নির্ভর করে। ট্রাম্পের অধীনে শক্তিশালী ডলার এবং উচ্চ শুল্ক আরোপের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে চীনা ইউয়ান এবং মেক্সিকোর পেসো। ইউয়ান সবশেষ 0.8% নিচে ছিল। অন্যদিকে 2022 সালের আগস্টের পর প্রথমবারের মতো 20.70 বেশি নিচে নামে পেসোর মান। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের জয় দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন, সিঙ্গাপুরের ডলার, থাই বাত এবং মালয়েশিয়ার রিঙ্গিতকে অন্যান্য এশিয়া মুদ্রার তুলনায় সবচেয়ে বেশি আঘাত করবে, কারণ দেশগুলোর রপ্তানি এবং চীনের প্রবৃদ্ধির সম্ভাব্য মন্দার সঙ্গে জড়িত। এবছর দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা পারফরমেন্সকারী মুদ্রা রিঙ্গিতের মানও সবশেষ 1.5% কমেছে। মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আশানুরূপ সুদের হার অপরিবর্তিত রেখেছে। সেই সঙ্গে বলেছে দেশটি মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করছে এবং বাজারের অস্থিরতা কাটানোর পাশাপাশি সুশৃঙ্খল বাজার পরিস্থিতি নিশ্চিত করতে প্রস্তুত তারা। ইন্দোনেশিয়ার রুপিয়া প্রায় 3 মাসের মধ্যে সর্বনিম্ন 0.7% কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন মার্কিন নির্বাচনের ফলাফলের মধ্যেও রুপিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট ছিলেন তারা। ট্রাম্পের জয় ইরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কেননা পশ্চিম এশিয়ায় যুদ্ধে আটকে আছে দেশটি। রিয়ালের দরপতনে এরই মধ্যে দেশটির অর্থনীতির অবস্থা নাজেহাল। নতুন করে ট্রাম্পের প্রত্যাবর্তনে আরও বেকায়দায় পড়তে পারে ইরান। এমনিতেই নিষেধাজ্ঞার কবলে দেশটি। 2016 সালে নির্বাচিত হওয়ার পর প্রথম মেয়াদেই ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য যুদ্ধ শুরু করেন। তখন মূল লক্ষ্যবস্তু ছিল চীন, কিন্তু এবার তিনি সাফ জানিয়েছেন নির্বাচিত হলে এই বাণিজ্য যুদ্ধের পরিসর আরও বিস্তৃত হবে, যে কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ট্রাম্পের নতুন মেয়াদে কেবল চীন নয়, বিশ্বের সব দেশই তার কঠোর বাণিজ্য নীতির কবলে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নানা নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা শিগেরু ইশিবা। দেশটির পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মাত্র 81 ভোটে পরাজিত করেন তিনি। তবে নিম্নকক্ষের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ইশিবাকে এখন নির্ভর করতে হবে বিরোধী দলের ওপর। জাপানের পার্লামেন্ট নির্বাচনে গত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেও প্রধানমন্ত্রী পদ ধরে রাখতে সমর্থ হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতা শিগেরু ইশিবা। সোমবার কয়েক ঘন্টা ধরে চলা নাটকীয়তার শেষে দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষের ভোট গ্রহণে প্রতিদ্বন্দ্বী সাংবিধানিক গণতন্ত্রী দলের প্রধান নোদা ইয়োশিহিদেকে 81 ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। পার্লামেন্টে ইশিবার দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও পার্লামেন্ট
পার্লামেন্ট মেম্বারদের ভোটে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। দীর্ঘ সময় ধরে জাপানের ক্ষমতায় থাকা এলডিপির প্রতি জনগণের অনাস্থার কারণে চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ফুমিও কিশিদা। তার স্থানে অভিষিক্ত হন ৬৭ বছর বয়সী ইশিবা। সীমাহীন দুর্নীতি এবং বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগে দলটির জনপ্রিয়তা যখন তলানিতে, ঠিক তখনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপরই ঘোষণা দেন আগাম নির্বাচনের। ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে এলডিপি নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ দলের অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয়নি। আর তাই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিল পার্লামেন্টে পাশ করিয়ে নিতে হলে এলডিপিকে এখন বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে হবে, অনেক ক্ষেত্রেই দিতে হবে ছাড়। অন্তরা সেন, সময় সংবাদ। এক মাসের ব্যবধানে চতুর্থবারের মতো ফিলিপিন্সে আঘাত হেনেছে টাইফুন তোরাজি। রাজধানী ম্যানিলার প্রায় ২২০ কিলোমিটার উত্তর পূর্বের অরোরা প্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। তবে এখন পর্যন্ত ঘটেনি কোনো হতাহতের ঘটনা। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে প্রায় ২৫০০ গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও সরকারি অফিস। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। এক মাসেরও কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো টাইফুন আঘাত হেনেছে দেশটিতে। স্থানীয় সময় সোমবার রাজধানী ম্যানিলার প্রায় ২২০ কিলোমিটার উত্তর পূর্বের অরোরা প্রদেশের দিলাসাক শহরের কাছের উপকূলে আঘাত হেনেছে টাইফুন তোরাজি। প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিতে উপড়ে গেছে গাছপালা, প্লাবিত হয়েছে রাস্তাঘাট। নিরাপত্তা বাহিনীর সদস্যের দেওয়া তথ্য মতে টাইফুনের কারণে সমুদ্র বন্দরে আটকা পড়েছে প্রায় ৭০০ যাত্রী। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়াতে রোববার প্রায় ২৫০০ গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বন্ধ ঘোষণা করা হয় সব স্কুল ও সরকারি অফিস। নাবিকদের বন্দরে থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ফিলিপিন্সের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘন ঘন টাইফুন আঘাত হানছে দেশটিতে। অন্তরা সেন, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বন্যায় ৩১টির মধ্যে ২৭টি পৌরসভায় তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ৩০,০০০-এরও বেশি পরিবার। এমন অবস্থায় বন্যার্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পেত্রো। দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার থেকে দুর্যোগকালীন জরুরি সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হবে বলে জানা গেছে। En virtud de la variabilidad climática generadora de impacto. যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ১৮ বছর বয়সী এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। জানা গেছে তীব্র বাতাসের কারণে আগুন নিউ ইয়র্কের দিকে ধেয়ে যায়। এর মধ্যে পুড়ে গেছে অঙ্গরাজ্য দুটির ২৫০০ একরের বেশি বনভূমি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন স্বেচ্ছাসেবী ও দমকল কর্মীরা। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। আগুন প্রথমে নিউ জার্সিতে লাগলেও পরে তা নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পুড়ে গেছে অঙ্গরাজ্য দুটির ২৫০০ একরের বেশি বনভূমি। বন্ধ রাখা হয়েছে নিউ জার্সির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। অঞ্চলটির বেশ কিছু ঐতিহাসিক স্থাপনাও হুমকির মুখে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অসময়ে নিউ ইয়র্কে দাবানলের ঘটনায় হতবাক বাসিন্দারা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষকেরা। জানা গেছে শুষ্ক আবহাওয়া ও উত্তরের প্রবল বাতাসের কারণেই নিউ জার্সি সীমান্ত থেকে নিউ ইয়র্ক সীমান্তে আগুন ছড়িয়ে পড়ে। Pretty large wildfire going here on the border of New York and New Jersey. We have 0% containment. অঙ্গরাজ্য দুটির সীমান্তে আগুন নেভাতে গিয়ে ১৮ বছর বয়সী ড্যারিয়েল ভাস্কুয়েজ নামের এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনার সময় গাছ ভেঙে পড়লে নিহত হন তিনি। নিউ জার্সির আবহাওয়া দফতর জানায়, নিউমার্ক শহরে ১৯৪৯ সাল থেকে গত অক্টোবর ছিল সবচেয়ে শুষ্কতম অক্টোবর মাস। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ৭৫ দমকল কর্মী ও ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের খাবার ও পানি সরবরাহ করছেন তারা। কাকুলি আখতার, সময় সংবাদ।
বৈশ্বিক জলসীমায় আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীর জন্য প্রোটোটাইপ তৈরি করেছে বেইজিং। স্যাটেলাইটে ছবি পর্যবেক্ষণ করে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক সময়ে উত্তপ্ত চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। এবার বৈশ্বিক জলসীমায় আধিপত্য বিস্তারে বেইজিংয়ের নতুন অগ্রগতি ভাবাচ্ছে ওয়াশিংটনকে। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরির ছক আঁকছে চীন। এবার সেই গুঞ্জনের মধ্যেই নতুন আরেক আলোচনা। সেই পরিকল্পনার প্রোটোটাইপ তৈরি করে ফেলেছে বেইজিং। বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে। চীন পারমাণবিক শক্তিচালিত বিশাল এক রণতরী নিয়ে কাজ করছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র। চীন পারমাণবিক অস্ত্রের জন্য বিস্ফোরক উপাদান উৎপাদনে চুল্লি নির্মাণ করছে এমন সন্দেহে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারি গবেষকরা। স্যাটেলাইটের ছবি, বিভিন্ন কাগজপত্র বিশ্লেষণ করে জানা গেছে স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন। চীনের পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে বেস 909 নামে একটি সংরক্ষিত এলাকায় চুল্লিটি রাখা হয়েছে। বিশেষ ধরনের এই রণতরী সমুদ্রে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। জ্বালানি ও অস্ত্রের জন্য বেশি জায়গা থাকায় এই যুদ্ধজাহাজ সাধারণ রণতরীর চেয়ে বেশি বিমান বহন করতে পারে। এছাড়া শক্তিশালী প্রযুক্তি পরিচালনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম এসব রণতরী। তবে এটা তৈরিতে বেশি সময় লাগে। যুক্তরাষ্ট্র দাবি করলেও শি প্রশাসন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রে আছে। বিশেষজ্ঞদের মতে চীন যদি একবার এ পরিকল্পনার বাস্তবায়ন করতে পারে তবে বৈশ্বিক জলসীমায় একক কর্তৃত্ব চীনেরই দখলে থাকবে। এই ঘটনার পর ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র নিজেদের পরাশক্তির তকমা নিয়ে কিছুটা উদ্বিগ্ন অবস্থায় পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত অন্তত 20। ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বড় হামলার আশঙ্কায় কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন শহরটির অনেক বাসিন্দা। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় ক্রমেই বাড়ছে উত্তেজনা। সোমবার কিয়েভের বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়ায় একটি বসতিতে বিমান হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি আবাসিক ভবন। দেশটির মাইক্রোলাইভ অঞ্চলেও রুশ ড্রোন হামলায় কয়েকজন নিহত হন। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করেই রাতে হামলা হয়। আমার ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে। এতে আমার স্ত্রী ও নাতি আহত হয়। তারা এখন হাসপাতালে। আমার নাতির মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া ইউক্রেনের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে সব হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলের কুরাখোভ ও পোক্রোভস্কে দুই দেশের সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার লাগাতার হামলার কারণে কিয়েভে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চালু হয়েছে ব্ল্যাকআউট। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় ধরনের আশঙ্কায় অনেকেই পরিবার সহ আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। অন্তরা সেন, সময় সংবাদ। দালাল চক্রের কারণে বৈধ পথে ইতালিতে যেতে তৈরি হয়েছে জটিলতা। তবে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়িতে দেশটিতে প্রবেশে বাংলাদেশিদের ঢল অব্যাহত রয়েছে। চলতি বছরও 11,000-এরও বেশি বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। স্বপ্নের দেশ ইতালিতে আসার স্বপ্ন ভেঙে যাচ্ছে বাংলাদেশিদের। দালাল চক্রের কর্মকাণ্ডের ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম জটিলতা। চলমান স্পন্সর ভিসার আবেদনও করতে পারছেন না বহু বাংলাদেশি। এদিকে বৈধ পথে জটিলতা দেখা দেয় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন বাংলাদেশিরা। চলতি বছরের প্রথম 10 মাসেই সাগর পথে ইতালিতে এসেছেন 11,000-এরও বেশি বাংলাদেশি। তাদের রাখা হয়েছে রাজধানী রোম সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।
ইতালি প্রবাসীরা বলছেন, দালালদের কারণে বৈধ পথে আসতে না পারার কারণেই এ পথ বেছে নিয়েছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতারও কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন তারা। অবৈধ পথে যারা আসতেছেন সাগর পথে, এখানে আসলে কাগজপত্র সহজে পাওয়া অসম্ভব হয়ে যায়। চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে 57,911 জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশিরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সর্বকালের সর্বোচ্চ দামে উঠেছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার প্রতিটি বিটকয়েনের দাম $81,000 ছাড়িয়ে যায়। এর আগে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরপরই বিটকয়েনের দাম $75,000 ছাড়ায়। মূলত নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নেয় দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে ট্রাম্প ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতিমালা নিয়ে আসবেন এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনবেন। পর্তুগালে পর্দা উঠেছে অনলাইন জগতের অন্যতম বড় সম্মেলন ওয়েব সামিটের। মেটা, ভিসা বা আমেরিকান এক্সপ্রেসের মতো বড় প্রতিষ্ঠানের পাশাপাশি এবারের আসরে অংশ নিচ্ছে বিভিন্ন খাতের 70,000-এর বেশি অংশগ্রহণকারী। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবন ও নিজেদের প্রতিষ্ঠানের প্রচারে ওয়েব সামিটকেই সেরা মনে করছেন অংশগ্রহণকারীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ওয়েব জগতের অন্যতম বড় সম্মেলন ওয়েব সামিটের উদ্বোধনী দিনেই উৎসাহের কমতি নেই অংশগ্রহণকারীদের। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকেই লিসবনের অন্যতম বড় সম্মেলন কেন্দ্র আল্টিস এরেনা মুখর প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও টেক জায়ান্টদের পদচারণায়। কড়া নিরাপত্তায় সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন তারা। 4 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 70,000-এর বেশি অংশগ্রহণকারী। মেটা, ভিসা, আমেরিকান এক্সপ্রেস বা আলিবাবার মতো নামিদামি প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে 3,000-এর বেশি স্টার্টআপ প্রতিষ্ঠান। নিজেদের উদ্ভাবন বিশ্বের নানা প্রান্তের ব্যবহারকারীদের নজরে আনতে ওয়েব সামিটকেই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বলছেন তারা। আমি মনে করি ব্যবসা সম্প্রসারণের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম এটি। ইন্টারন্যাশনাল কমিউনিটির এত অংশগ্রহণ অন্য কোনো সম্মেলনে হয় কিনা আমার জানা নেই। ওয়েব সামিট সম্পর্কে অনেক ভালো কিছু শুনেছি, আমি খুবই উচ্ছ্বসিত। আমরা 45 কোম্পানির ডেলিগেশন নিয়ে ওয়েব সামিটে এসেছি, যেখানে 15 জন নারী উদ্যোক্তা রয়েছে। আমরা তাদের জন্য বিনিয়োগকারী পেতে সহযোগিতা করছি। কর্পোরেট বিনিয়োগকারী বা ক্যাপিটালিস্ট বিনিয়োগকারী পাবার দারুণ সুযোগ ওয়েব সামিট। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় ভরে যায় 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন সম্মেলন কেন্দ্রটি। অংশগ্রহণকারীদের স্বাগত জানান ওয়েব সামিট সিইও পেডি ক্রসগ্রাম, পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো, লিসবনের মেয়র কার্লোস ময়েদাস ও সংশ্লিষ্টদের নিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মিলনমেলা এই ওয়েব সামিট। অনলাইন জগৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের কল্যাণে ব্যবহারের লক্ষ্য নিয়ে নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো যেমন তাদের উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে সম্মেলনে, তেমনি 1,000-এর বেশি বিনিয়োগকারীও এখানে খুঁজে নেবেন তাদের পছন্দসই বিনিয়োগের খাত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিশ্বজুড়ে বিলাসবহুল আবাসন ও রিয়েল এস্টেট ব্র্যান্ড হিসেবে পরিচিত ট্রাম্প টাওয়ার এখন ভারতেও ব্যাপক বিস্তৃতির পথে এগোচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তার ব্র্যান্ডের ভারতে 6টি নতুন প্রকল্প শুরুর পরিকল্পনা করা হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ট্রাম্প টাওয়ার হাব হিসেবে ভারত নিজের অবস্থান মজবুত করছে। যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ট্রাম্প টাওয়ার হাব হিসেবে ভারত শীর্ষে রয়েছে। দেশটিতে ট্রাম্প টাওয়ার প্রকল্প সম্প্রসারণের মূল কারিগর হল ট্রিবেকা ডেভেলপার্স। প্রতিষ্ঠানটি ভারতে 6টি নতুন প্রকল্প চালুর পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে পুনে, গুরগাঁও, নয়ডা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে টাওয়ার নির্মাণ। এর মোট আয়তন হবে প্রায় 80 লাখ স্কয়ার ফুট। এই উদ্যোগের মাধ্যমে ভারতে ট্রাম্প টাওয়ারের প্রসার আরও বাড়বে।
নতুন প্রকল্পের মধ্যে পুনেতে প্রথমবারের মতো একটি ট্রাম্প অফিস বিল্ডিং নির্মাণের পরিকল্পনা রয়েছে। ট্রাম্প ব্র্যান্ডের এই প্রথম অফিস প্রকল্পটির কাজ আগামী বছরের প্রথম প্রান্তিকে শুরু হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ভারতীয় আবাসিক খাতে এক অভূতপূর্ব সংযোজন হিসেবে গলফ কোর্স ও ভিলার প্রকল্পও শুরু হবে। এতে ট্রাম্পের নতুন প্রকল্পগুলো আগেরগুলোর তুলনায় আরও বেশি আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে। নতুন 6টি প্রকল্পের সম্মিলিত আনুমানিক বিক্রয় মূল্য 15,000 কোটি রুপি ধরা হচ্ছে। এই প্রকল্পগুলোকে স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করা হবে। ট্রাম্প টাওয়ারের ভারতীয় অংশীদাররা প্রতিটি প্রকল্পে ডেভেলপার ও জমির মালিকদের সঙ্গে মিলিতভাবে কাজ করবে। এছাড়া মুম্বাইয়ের লোধা ও পুনের পঞ্চশীল রিয়েলটির মতো প্রতিষ্ঠিত সংস্থাগুলোর সঙ্গে ট্রাম্প টাওয়ার নতুন অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারতের ট্রাম্প টাওয়ারের চাহিদা মূলত ধনী ক্রেতা ও নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান বা এনআরআইদের মধ্যে রয়েছে। নতুন এই প্রকল্পগুলো উদ্বোধন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের 2 ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ভারত সফরেরও পরিকল্পনা রয়েছে। এতে ভারতের রিয়েল এস্টেট বাজারে ট্রাম্প ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নানা আয়োজনে চীনের বিমান বাহিনীর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বিমান দিয়ে নানা কসরত প্রদর্শন করেছে আগস্ট 1 অ্যারোবেটিক দল। এই বিশেষ উদযাপনটি 15তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন একদিন আগে অনুষ্ঠিত হয়েছে। এবারের এক্সিবিশনে 47টি দেশ ও অঞ্চল থেকে মোট 1022টি কোম্পানি অংশগ্রহণ করবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নানা কসরত প্রদর্শন করছে যুদ্ধবিমান। চীনের বিমান বাহিনীর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় আগস্ট 1 অ্যারোব্যাটিক দল। 1962 সালে প্রতিষ্ঠিত অ্যারোব্যাটিক টিমকে 25 বছর পর পিএলের প্রতিষ্ঠার তারিখ অর্থাৎ 1 আগস্টের নামে পুনর্নামকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই টিম 6টি আলাদা ধরনের বিমান ব্যবহার করেছে। 2009 সাল থেকে আগস্ট 1 দলটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমান দিয়ে তাদের প্রদর্শনী চালিয়ে আসছে। এই বিশেষ উদযাপনটি 15তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এক্সিবিশনের একদিন আগে অনুষ্ঠিত হয়েছে। এবারের এক্সিবিশন 12 থেকে 17 নভেম্বর পর্যন্ত জুহাইয়ে অনুষ্ঠিত হবে, যেখানে 47টি দেশ ও অঞ্চল থেকে মোট 1022টি কোম্পানি অংশগ্রহণ করবে। রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইতালি দলগতভাবে এই প্রদর্শনীতে অংশ নেবে। বিমান প্রদর্শনের এই আন্তর্জাতিক মেলায় চীনের সামরিক বিমান কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ থাকবে। বিশেষত নতুন মডেলের সামরিক বিমানগুলো প্রদর্শনের মাধ্যমে এটি একটি রপ্তানিমুখী আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সম্মানে লন্ডনে স্মৃতিচারণ দিবস পালন করা হলো। এতে ব্রিটেনের রাজা 3য় চার্লস সহ রাজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেনোটাফ ওয়ার মেমোরিয়ালে বিশ্বযুদ্ধে নিহত সেনাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথম বিশ্বযুদ্ধে যে সেনা সদস্যরা রক্তের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদের স্মরণে রক্তরঙা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে লন্ডনে পালন করা হয় স্মৃতিচারণ দিবস। স্থানীয় সময় রোববার শহীদদের সম্মান জানাতে সামরিক পোশাকে সজ্জিত হয়ে সেনোটাফ ওয়ার মেমোরিয়াল প্রাঙ্গণে উপস্থিত হন ব্রিটেনের রাজা 3য় চার্লস। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধে শহীদদের প্রতি জানানো হয় সম্মান। বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলেন সেনারা। তরুণ সেনাদের পাশাপাশি প্রবীণরাও এতে অংশ নেন। কেউ পায়ে হেঁটে, আবার কেউ ছোট গাড়িতে বসে অভিবাদন জানান প্রিন্স উইলিয়ামকে। এ সময় প্রবীণ সেনাদের স্যালুট জানান ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। ব্রিটিশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাকরি ছাড়ার পরেও ব্রিটিশ সেনাবাহিনী আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। এমনকি তাদের একটি পুনরুদ্ধার কেন্দ্র আমাকে মানসিক সহায়তাও দিয়েছে।
প্রতি বছর 11 নভেম্বরের নিকটবর্তী রোববারে পালিত হয় স্মৃতিচারণ দিবস। এতে প্রথম বিশ্বযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী জটিলতায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের সম্মান জানানো হয়। এদিন সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে প্রিন্স উইলিয়ামস এবং রাজকুমারী অ্যানিও সামরিক পোশাকে উপস্থিত হন। এ সময় সেখানে দেশটির রাজ পরিবার, প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ বিরোধী দলীয় নেতা কেমি বাদেনত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটনও। ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর দ্বিতীয়বারের মতো জনসম্মুখে আসেন তিনি। তবে অসুস্থ থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি রানী ক্যামিলা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা ও লেবাননে দখলদার বাহিনীর হামলায় নিহত অর্ধশতাধিক। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান সৌদি যুবরাজের। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ ইসরায়েলের। এবং ট্রাম্পের অভিবাসী বিরোধী ঘোষণায় যুক্তরাষ্ট্রে বাড়ছে আতঙ্ক। আইনি পথে মোকাবিলার প্রস্তুতি। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে নিয়ে গুঞ্জন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।